মৃত্যুযন্ত্রণা। রাইটার শেখ লাদেন ইসলাম তানজিম। মি লাদেন, আমি খুব কষ্টের সাথে বলছি তোমায় চাচি, এবং তোমার দাবি দুইজন একসাথে 3 মাসের প্রেগন্যান্ট। যেটা হবার কথা নয় সেটাই হয়ে গেল। হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়েই লাফ দিয়ে বসা থেকে উঠে ডাক্তারের গলায় ধরে বললাম, শালা তোর কত বড় সাহস আমার চাচি আর দাদিকে নিয়ে বাজে কথা বলিস। আজকে তরে আমি খাইছি। আমার বড় বোন মিম চৌধুরী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, লাদেন ছাড় বলছি, এমন করলে উনি মারা যাবে। আপু আমাকে তুই ছাড়। ওর কত বড় সাহস আমার দাদি আর চাচির নামে বাজে কথা বলে। এর মাঝে আমার আম্মু মাজেদা বেগম চেয়ার থেকে উঠে আমাকে হুকুম করলেন, লাদেন উনাকে ছেড়ে দে। বিষয়টা কি আমি দেখছি। আম্মুর কথায় আমি ডাক্তারের গলা ছেড়ে দিলাম। ডাক্তার হাঁপাতে হাঁপাতে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আপু আমার হাত ধরে চেয়ারে বসিয়ে আমার মাথা হাতিয়ে দিতে দিতে বলল, এখন চুপচাপ এখানে বসে থাক। একদম শান্ত থাকবি। কি হয়েছে আগে তো সবটা শুনতে দিবি নাকি? মাজেদা বেগম খুব গম্ভীর দৃষ্টিতে ডাক্তার দিকে তাকিয়ে আছে। ডাক্তার যে এমন কিছু বলবে সেটা মাজেদা বেগম কখনো ভাবতে পারে নাই। যেটা হবার কথা না, সেটা কিভাবে হয়ে গেল? ডাক্তার রমেশ গুপ্ত চেয়ারে বসে গফ গফ করে এক গ্লাস পানি পুরোটা মেরে দিলেন। ডাক্তার রমেশ গুপ্ত বসে বসে চিন্তা করছেন উনাদের কি বলে বুঝাবেন। মাত্র তিনি সবকিছু বলতে শুরু করলেন, এর মাঝে বাড়ির ছোট ছেলে রেগে উনার গলায় ধরে ফেলল। খুব ভয় আছেন। ডাক্তার রসেম গুপ্ত একটানা 3 বছর চৌধুরী পরিবারে ডাক্তারি করে এসেছে। উনার দ্বারা কখনো কোন দুর্ঘটনা হয় নাই। চৌধুরী পরিবারে উনার খুব নাম আছে। তবে আজকের ঘটনা নিয়ে ডাক্তার রমেশ খুব ভয় আছে। মিম চৌধুরী আমাকে ছেড়ে মাথা উঁচু করে বলল, ডাক্তার কাকা কাহিনী কি হয়েছে? আমাদের একটু খুলে বলেন না। ডাক্তার এক গাদা ভয় নিয়ে বলল, আমি তো বলতেই চাইছিলাম, কিন্তু লাদেন আমাকে থামিয়ে দিল। আমি যদি আবার বলতে শুরু করি তাহলে তো। মাজেদা বেগম ডাক্তারকে আশ্বাস দিয়ে বলল, আপনি নিঃসন্দেহে বলেন। আমার ছেলে এখন আর কিছু করবে না। আমি আছি তো। এবার ডাক্তার মনের ভিতরে কিছুটা সাহস নিয়ে বলল, দেখেন মাজেদা বেগম, আমার 14 বছর ডাক্তার জীবন আমি এমন কাহিনী কোন দিন দেখি নাই। একসাথে দুইজন কিভাবে প্রেগন্যান্ট হতে পারে? আমি নিজে রিনা বেগম হলো আমার চাচি, বলছি যে উনি কোন দিন বাচ্চার মা হতে পারবে না। আমি নিজ হাতে এই রিপোর্টগুলো তৈরি করছি। যে কোন দিন কোন বাচ্চার মা হতে পারবে না, তার পেটে কিভাবে বাচ্চা চলে আসল। আচ্ছা উনার কথা না হয় বাদেই দিলাম। হয়তো আমার রিপোর্টে ভুল ছিল মানছি। আপনার মা যার বয়স 60-এর উপর, সে কিভাবে প্রেগন্যান্ট হতে পারে? এটা তো ইম্পসিবল। আমি কি বলবো, আমার বলার মতো ভাষা নাই। মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাচ্ছি। এগুলো বলে ডাক্তার কথা বলা বন্ধ করে আবার বলা শুরু করলো, আমার কথা হয়তো বিশ্বাস করবেন না। এই যে রিপোর্টগুলো দেখেন, সেম পজিশনে উনাদের দুইজনের পেটে একই বাচ্চা। এই দুইটা রিপোর্টের মাঝে কোন পার্থক্য নেই। একদম সেম সেম। একটু পার্থক্য হলেও তো থাকতো। আর আজকে সকালের দুইজন প্রেগন্যান্ট মহিলার রিপোর্ট। এগুলো দেখেন দুইটা বাচ্চার মাঝে কতটা পাথর কাছে। একটা বাচ্চার পা একটু উঁচুতে আছে, আরেকটা বাচ্চার পা একটু নিচুতে। আবার দেখেন একটা বাচ্চা সোজা আছে, আরেকটা উল্টা দিকে বাঁকা। দুটা বাচ্চার মাঝে আরো অনেক পার্থক্য আছে। ভালো করে দেখছেন? এবার আপনাদের রিপোর্টগুলো দেখেন। এখানে কোন পার্থক্য নেই। সেমভাবে দুইজন বাচ্চা আছে। আমার কি মনে হয় জানেন, এই দুই বাচ্চার মাঝে কোন এক কালেকশন আছে। আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম এই রিপোর্টগুলো করতে। মনে হচ্ছিল কেউ যেন আমাকে আড়াল থেকে বলছে, তুই মারা যাবি। ডাক্তার রমেশ গুপ্ত আবার দাঁড়িয়ে তার কেবিনে একটু হাঁটাহাঁটি করে শান্ত হয়ে বসে বলা শুরু করলো, আপনাদের আমি আর কি করে বুঝাই। এত বছর ধরে আমি আপনাদের বাসার ডাক্তার। আমার দ্বারা কোন ভুল হয়েছে বলতে পারেন?
আমি দেখে উনাদের রিপোর্ট তৈরি করেছি। অন্য কোথাও নিয়ে যান, ভয়ে সব কয়টা পালিয়ে চলে যাবে। 3বার আমি শুধু ভয় আলটা রুম থেকে বের হয়েছি। আমি আর কি বলবো? এছাড়া আমার আর কিছু বলার নেই। তবে আমি খুব ভয় আছি আমার কিছু যেন আবার না হয়। এসব কাজ যেন আমার কাছে এক প্রকার ভৌতিক মনে হচ্ছে। রিনা বেগম এক কোনায় বসে কান্না করছে। কি বলবে উনি বলার মতো কোন ভাষা নেই। রিনা বেগম কখনো তার স্বামীর হুকুম ছাড়া ঘর থেকে এক পা নড়ে না। তার বাচ্চা হবে না জেনেও তার স্বামী তাকে অনেক ভালোবাসে। কিন্তু তিনি এটা মেনে নিতে পারছে না তার পেটে বাচ্চা কিভাবে আসল। যদি ডাক্তারের রিপোর্ট ভুলেও হতো। সে হিসাব মিলাচ্ছে তার পেটে যদিও বাচ্চা, এটা খুশির খবর। কিন্তু সে তার মার বিষয়টা মানতে পারছে না। দুইজনের পেটে একই রকম সেম বাচ্চা। এটা কিভাবে সম্ভব হতে পারে? আবার দুইজন একসাথেই 3 মাসের প্রেগন্যান্ট। এলাকার লোকজন শুনলে কি হবে? এগুলো চিন্তা করে রিনা বেগম কান্না করছে। এইদিকে আমার মা মাজেদা বেগম চোখ থেকে চশমা খুলে ফেলল। ভয়ে উনার চোখ আর মুখের চেহারা কালো হয়ে গেল। কি হচ্ছে এসব? কিছুই উনি বুঝতে পারছে না। যেগুলো কোনোদিন হবার কথা নয় তা আজকে কিভাবে সম্ভব হয়ে গেল। এসেছিল রিনা বেগমকে নিয়ে। আর ডাক্তার সন্দেহজনকভাবে তার মার পেট বড় দেখে তাকেও পরীক্ষা করে। কিন্তু কে জানে এসব রিপোর্ট এসে যাবে। ভয়ে ডাক্তারের পুরো রুমটা তরতর করে কাঁপছে। আমার শরীর দিয়ে এখন ঘাম বের হচ্ছে ভয়। ডাক্তারের কথা যদি সত্যি হয়, তাহলে গ্রামে আমাদের ইজ্জত থাকবে না। আমার দাদি আবার কানে শুনে না। আমার আম্মুকে বারবার বলছে বৌমা আমার কি হয়েছে। কিন্তু আমার আম্মু 2-5 দাদিকে কোন মতে বুঝিয়ে শান্ত করছে। মাজেদা বেগম বসা থেকে উঠে বলল এখন সবাই বাড়িতে চল। আগে বাড়ি যাই পরে সিদ্ধান্ত হবে। আর ডাক্তার রমেশ গুপ্ত আপনি এই কথা কাউকে বলবেন না। আমাদের ছাড়া যেন এই কথা কেউ জানতে না পারে। যদি জানাজানি হয়ে যায় আমাদের চৌধুরী পরিবারের মানসম্মান একেবারে চলে যাবে। ডাক্তার রমেশ টেবিলের উপর থেকে ফাইলগুলো নিয়ে বলল আপনি কোন চিন্তা করবেন না। এই কথা বাহিরে যাবে না এখন থেকে, আপনি বিশ্বাস করতে পারেন। আমরা হেঁটে ডাক্তারের রুম থেকে বের হলাম। গাড়িতে মাজেদা বেগম আর রিনা বেগম একসাথে বসলেন। পিছনে মিমার তার ভাই লাদেন চৌধুরী একসাথে বসলেন। পরিবারের ছোট ছেলে লাদেন চৌধুরী। দেখতে শুনতে একদম তার বাবার মতোই হয়েছে। অল্প কিছুতেই সে রেগে যায়। এজন্য সবাই তাকে অনেক ভয় পায়। আবার তাকে সবাই খুব আদরও করে বেশি। তবে সে তার মাকে খুব মানে আর তেমনই সম্মান করে। তার বয়টা অল্প হলেও কি হবে, মাথায় অনেক বুদ্ধি। মিম চৌধুরী ফোন রেখে তার ছোট ভাই লাদেনকে বলল লাদেন আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে শুন। হো আপু বল। তর চেনা জানা কোন তান্ত্রিক আছে যে আমাদের সাহায্য করতে পারবে? আমার চোখে একটা বিষয় বারবার ভেসে উঠছে। রিপোর্টগুলোর মাঝে আমি কিছু একটা দেখতে পেয়েছি মনে হচ্ছে। কিন্তু কি যে দেখতে পেয়েছি তা বলতে পারবো না। আমার মন বলছে কিছু একটা তো আছে। ঠাস করে আপুর মাথায় একটা চড় দিয়ে বললাম তুই কি পাগল হয়ে গেলি? ডাক্তারের মতো কি তরেও মাথা খারাপ হয়ে গেছে? ফালতু কথা বলিস না তো। আমরা আরো বড় ডাক্তারের কাছে যাব। আর এসব কুসংস্কার কথা একদম বলবি না। আজকাল যুগে ভূতপ্রেত বলে কি কিছু আছে? আমার তো মনে হয় না ভূতপ্রেত বলে কিছু আছে। আর থাকলেও আমি এগুলো বিশ্বাস করি না। মিম চৌধুরী রেগে লাদেনের চুল ধরে বলল আমি বলি কি আর তুই শুনিস কি? আমার চাচির কথা না হয় তুই বাদ দে। আমার দাদি কিভাবে প্রেগন্যান্ট হতে পারে? তুই আমাকে এটা বল। এটা হাস্যকর বিষয় না। দাদি আমাদের ঝগড়া থামিয়ে বলল এই তোরা 2 ভাই বোন কি ভালো হবি না? গাড়ির ভিতরেও কি ঝগড়া করতে হয়? সামনে থেকে মাজেদা বেগম চোখ রাঙিয়ে বলল লাদেন চুপচাপ বসে থাকতে পারিস না? দেখছিস বড় একটা ঝামেলার ভিতরে আছি। তাও কেন? আম্মুর কথা শুনে চুপ হয়ে গেলাম।
এইদিকে মিম চৌধুরী তার প্রতিটা বান্ধবীকে ফোন করে বলছে তাদের চেনা জানা কোন তান্ত্রিক আছে কিনা। এসব দেখে লাদেনের শরীর একদম জ্বলে যাচ্ছে। যদি মিম লাদেন বোন না হতো তাহলে ওকে এখন থেকে লাথি দিয়ে বের করে দিত। হঠাৎ আমার দাদির উপর নজর পড়ল। কি সুন্দর করে বসে আছে। না আছে কোন চিন্তা, না আছে কিছু। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সারাদিন ঘুমাই। কোন চিন্তা নাই তার। কিন্তু এই বয়সে প্রেগন্যান্ট কিভাবে সম্ভব? আমি নিজেই ভূত পেত একদম বিশ্বাস করি না। তবে কি বলবো, কিছু মাথায় আসছে না। আগে বাড়িতে যাই দেখি কি হয়। গাড়ি থেকে নামতেই পাশের বাসার ভাবি চিৎকার দিয়ে বলল, ছি ছি চৌধুরী, বাড়ির মানিজ্যত গেল বুঝি গো। যেই মেয়ে কোন দিন বাচ্চার মা হতে পারবে না সে আজকে মা হয়ে গেল। চৌধুরী বাড়ির বুড়ি নাকি আবার প্রেগন্যান্ট। এই বয়সে স্বামী ছাড়া পরকীয়া। ওমাগো, এগুলো দেখার আগে আমার মরণ হলো না কেন? ছি ছি, আমার তো মনে হয় বাহিরে কারো সাথে। এসব কথা শুনে লাদেনের রাগ একেবারে মাথায় এসে গেল। দৌড় দিয়ে গাড়ি থেকে হকিস্টিকটা নিয়ে সে তাহমিনা ভাবির দিকে যেতে লাগলো। এগুলো দেখে মিম চৌধুরী তাড়াতাড়ি তার ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই তর পায়ে ধরি। এমন করিস না প্লিজ, সর্বনাশ হয়ে যাবে। আপু তুই ছাড় বলছি, এই শালীর সাহস কি করে হয় আমাদের পরিবারের গুরুজনকে নিয়ে বাজে কথা বলা। লাদেনের চিৎকার শুনে ঘর থেকে কামাল চৌধুরী দৌড় দিয়ে বের হয়ে আসল। এসে লাদেনকে জড়িয়ে ধরে বলল, বাবা কি হয়েছে তর? হঠাৎ করে এত রেগে গেলি কেন? তাহমিনা ভাবি আবার চেঁচিয়ে বলল, তোমার দাদি চাচি বাহিরে কুকাম করে বেড়ায় আর আমরা বললেই দোষ। ছি ছি, গলায় দড়ি দিয়ে মরতে পার না তোমরা সবাই। এই বলে তাহমিনা ভাবি দরজা বন্ধ করে দিলেন। ওই শালা ডাক্তার রমেশ গুপ্ত সাথে এই শালীর লটর পটর আছে। মনে হয় সব বলে দিয়েছে। একদিন শুধু হাতের কাছে পাই ছাড়ব না আমি। আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। মাজেদা বেগম সম্পূর্ণভাবে তার হাজবেন্ড কামাল চৌধুরীকে সবকিছু বুঝিয়ে বললেন। পাশে ছিল রিনা বেগমের হাজবেন্ড। উনি সবকিছু শুনে এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। কারণ উনার তার বউয়ের উপর একদম পুরোপুরি বিশ্বাস আছে। এজন্য তিনি শান্ত আছে। তাহমিনা ভাবি চিৎকার করে বলাতে এলাকার সবাই এই কথা জেনে ফেলল। এক এক করে সবাই জানতে এল কাহিনী কি। রাগে দুঃখে আমার বাবা দরজা বন্ধ করে দিল। সবাই মিলে সিদ্ধান্ত করল আগামীকাল শহরের বড় ডাক্তারের কাছে যাওয়া হবে। যদি কোন কিছু জানতে পারে। হঠাৎ বাহিরে কেউ একজন দরজায় কলিং বেল বাজাচ্ছে। মিম চৌধুরী এক প্রকার বিরক্তিকর হয়ে বলল, মন্ডা চাই এই গ্রামের সবাইকে মেয়ে ফেলি। অন্যের বিপদে ওরা কেন নাক গলায়, এটাই তো বুঝতে পারছি না। চোখ মুখ লাল করে লাদেন চৌধুরী বসা থেকে উঠে দরজার কাছে গেল। পিছন থেকে তার মা মাজেদা বেগম বলল, দেখ বাবা, মাথা ঠান্ডা কর। রাগ দেখিয়ে কোন কাজ হয় না। যেহেতু সবাই পুরোপুরি সব বিষয়গুলো জেনে ফেলেছে, এজন্য সবাই তো জানতে আসবেই। দরজা খুলে দেখি আমার গার্লফ্রেন্ড নিঝুম দাঁড়িয়ে আছে। ওকে দেখে একটা হাসি দিলাম। আমার একমাত্র গার্লফ্রেন্ড। খুব ভালো পরিবারের একটা মেয়ে নিঝুম। সব সময় আমাকে আগলে রাখে। এজন্য আমিও ওকে অনেক ভালোবাসি। আমাদের কথা সবাই জানে। আর নিঝুম আমার বাবার একমাত্র বন্ধুর মেয়ে, মেনে তো নিবেই। নিঝুম লাদেনের হাসি মুখ দেখে বলল, বাবু আমি কি ভিতরে আসতে পারি? লাদেন আবার মুখে হাসি টেনে বলল, তোমার কি ভিতরে আসতে কোন অনুমতি লাগে পাগলি মেয়ে? আসো। নিঝুম লাদেনের হাত ধরে ভিতরে ঢুকল। ভিতরে এসে দেখে সবার মন খারাপ। নিঝুম বুঝে গেল কেন সবার মন খারাপ। সে আশেপাশের মানুষের মুখ থেকে সমস্ত কথা শুনেছে। নিঝুম লাদেনের হাত ছেড়ে রিনা বেগমের সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমার আম্মুর সমান। দেখুন একদম কান্না করবেন না। আমি যা যা বলবো সব কথাগুলোর একদম ঠিকঠাক জবাব দিবেন। রিনা বেগম একবার তার স্বামীর মুখের দিকে তাকিয়ে তার চোখের পানি মুছে বলল, হুমা বল, আমি সব সত্যি কথাই বলবো।
নিঝুম বলা শুরু করলো, আপনার বাহিরে অন্য কারো সাথে সম্পর্ক আছে? যদি মিথ্যা কথা বলেন না। রিনা বেগম কান্না করে বলল, আমি আমার স্বামীর কসম করে বলছি, আমার স্বামী ছাড়া আমার বাহিরে অন্য কারো সাথে কোন সম্পর্ক নেই। তুমি নিজেই তো দেখছো যেই স্বামীর হুকুম ছাড়া আমি কোন দিন এক পা ঘর থেকে বের হই না। তাহলে বুঝতে পারছি আর বলতে হবে না। এখন এটা মনে করেন ডাক্তারের রিপোর্টে ভুল ছিল। আপনি এখন বাচ্চার মা হয়েছেন। এই নিয়ে খুশি থাকেন। আর দাদির বিষয়টা পরে দেখছি। এখনো ও তো অনেক সময় বাকি আছে। একজন মহিলা এত বছর বয়সে প্রেগন্যান্ট হতে পারে না। কোন দিনেই না। এটা ভাবা ইম্পসিবল। কোন দিনেই সম্ভব না। আমি আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম। নিঝুম তার শাশুড়ির কাছে গিয়ে বলল, আম্মা এত চিন্তা করবেন না তো। আমার মনে হয় ডাক্তারের রিপোর্টে ভুল আছে। আপনাদের চৌধুরী পরিবারের সাথে অনেকের শত্রুতা আছে জানেন না। এবার মাজেদা বেগম মাথা ঠান্ডা করে বলল, হুমা, তুমি তো সত্যি কথাই বলছো। ভাবি তুমি যাও ছোট ভাইয়ের রাগ কমাও গিয়ে। ওর মাথা খুব গরম হয়ে গেছে। তাহমিনা ভাবিকে পর্যন্ত মারতে গিয়েছিল। মিমের কথা শুনে নিঝুম আর এক মুহূর্তও দাঁড়ালো না। সরাসরি লাদেনের রুমে চলে গেল। গিয়ে দেখে লাদেন মাথায় হাত ধরে বসে আছে। নিঝুম দরজা বন্ধ করে লাদেনের কাছে গিয়ে ওর পাশে বসল। লাদেন মাথা তুলে বলল, নিঝুম তুমি এসেছো? নিঝুম হাসি মুখে বলল, হু বাবু, আমি এসেছি। তোমার বোন বলল নাকি তোমার মাথা অনেক গরম আছে? লাদেন ঠোঁটের কোণায় হাসি রেখে বলল, তেমন নয়। তবে এখন শান্ত আছি। তোমাকে দেখলেই আমার রাগ হারিয়ে যাই। এক হাত দিয়ে নিঝুম লাদেনের হাত জড়িয়ে বলল, আচ্ছা আমাদের বিয়ে হবে কবে? ধুর, তুমি আছো বিয়ে নিয়ে। এইদিকে আমি টেনশনে মরি। আর তুমি বলছো আমাদের বিয়ে কবে হবে? আরে এসব কিছু হবে না। তুমি চিন্তা করো না। হয়তো ডাক্তারের রিপোর্টে ভুল ছিল। মিম চৌধুরী রুমে ঢুকে বলল, লাদেন একটা সুখবর আছে। আমি মিম আপুর দিকে তাকিয়ে বললাম, হু বল, কি সুখবর আছে? আমার বান্ধবীর চেনা জানা একজন তান্ত্রিক আছে। এখন আমি কি তাকে আসতে বলবো? তবে রেতরে আমি খাইছি। কতবার বলছি, এসব তান্ত্রিক মান্ত্রিকের কথা একদম আমার সামনে বলবি না। মিম তার ছোট ভাইয়ের রাগ দেখে ভয়ে চলে গেল। নিঝুম লাদেনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি এত অল্প কারণে রেগে যাও কেন? কেন তোমার কোন সমস্যা নিঝুম? এই একদম আমার উপর রাগ দেখাবে না। নয়নে কিন্তু আমি কি করব জানতো? খুব ভালো করেই জানি। পারবে তো শুধু আম্মুর কাছে বিচার দিতে। যাও, তোমার সাথে কথা বলবো না। এখানে আসছিলাম তোমাকে একটু আদর করব বলে, আর তুমি। এক হাত দিয়ে নিঝুমকে জড়িয়ে ধরে বললাম, সরি বাবু, আমার ভুল হয়ে গেছে। নিঝুম লাদেনের গালে চুমু দিয়ে বলল, মনে থাকে যেন। এখন চল, সকাল থেকে তো মনে হয় কিছু খাও নাই। আমি খাইয়ে দিব নে। আচমকা একটা বড় ধরনের শব্দ হলো। আর হঠাৎ করেই আমার রুমের সব আলো অটোমেটিক ভাবে চলে গেল। আমার সামনে থাকা নিঝুমকে আমি দেখতে পাচ্ছি না। এতটা পরিমাণের অন্ধকার হয়েছে আমার রুমটা। কিন্তু দিনের বেলায় কিভাবে আমার রুমের আলো চলে যাবে? এটা তো কোন দিনেই হওয়ার সম্ভব নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হচ্ছে যেন আমার পা বেঁধে কোন কিছু উপরের দিকে উঠছে। কিন্তু কি যে উঠছে তা বলতে পারছি না। পায়ের কাছে যেই হাত দিয়ে দেখব কি শরীর বেয়ে বেয়ে উপরে উঠছে। এর মাঝেই আচমকা আমার গলায় ধরি লাগিয়ে কেউ মনে হচ্ছে উপরে টেনে তুলছে। আমি দুই হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু এতটা উঁচুতে আমাকে তোলা হয়েছে আমি নিজকে ঠিক রাখতে পারছি না। অল্প স্বল্প করে নিঝুমের আওয়াজ কানে ভেসে আসছে, লাদেন তুমি কই? আমার তো ভীষণ ভয় হচ্ছে। দিনের বেলায় এভাবে অন্ধকার হয়ে গেল কিভাবে? তুমি কই গেলে? এইদিকে আমি আর মনে হয় না যে নিজকে রক্ষা করতে পারবো। কিন্তু আমার গলায় ধরি দিয়ে উপরে ঝুলিয়ে দিলকে। মরার যন্ত্রণা আর মনে ভিতরে অজানা একটা ভয়, শরীর থেকে অল্প করে ঘামের ফোঁটা পড়ছে। পা গুলো আপনা আপনি নড়াচড়া করছে।
মনে হচ্ছে যেন এই মুহূর্তেই শরীর থেকে শেষ নিঃশ্বাস বের হয়ে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আবার আগের মতোই সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি নিজকে নিচে আবিষ্কার করলাম। গলায় হাত দিয়ে দেখি সবকিছু যেন একদম আগের মতোই ঠিক আছে। নিঝুম দৌড় দিয়ে আমার কাছে এসে বলল, বাবু তোমার কিছু হয় নাই তো? এভাবে বসে আছো কেন? তোমার পুরো শরীরটা তো ঘেমে একেবারে স্নান হয়ে গেছে। এর ভিতরেই মাজেদা বেগম তার ছেলের রুমে ঢুকে দেখে ছেলে রুমের এক কোণে চুপচাপ বসে আছে। কিছু একটা হয়েছে তা যেন মাজেদা বেগম টের পেয়ে গেছে। মাজেদা বেগম ছেলের কাছে বসতেই নিঝুম দাঁড়িয়ে পড়ল। লাদেন ওর মায়ের দিকে মুখ তুলে তাকিয়ে কান্না করে জড়িয়ে ধরে বলল, আম্মু এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাজেদা বেগম ছেলের মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে বাবা? তুই এত ভয় পাচ্ছি কেন? আমাকে খুলে বল কি হয়েছে। এক এক করে সব বলে দিল তার ছেলে। সব শুনে মাজেদা বেগম একটু ভয় পেয়ে গেল। আজকে 2 দিন হলো কি যেন আজব আজব ঘটনা হচ্ছে। কেউ কিছু বুঝবে তো দূরের কথা, কিছু টেরও পাচ্ছে না। মাজেদা বেগম তার ছেলেকে ওয়াশরুমে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে টেবিলে বসিয়ে খাইয়ে দিল। সবাই মিলে এখন সোফায় বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে নিঝুমের ফোনটা বাজতে লাগলো। লাদেন মজা করে নিঝুমের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, নিঝুম তোমার কোন বান্ধবী ফোন করছে, আমি একটু দেখি। নিঝুম হাসতে হাসতে বলল, আরে তুমিও না মাঝে মাঝে যা শুরু করো না। হঠাৎ করে এই রকম পাগলামি কর কেন হু? মিম চৌধুরী নিঝুমের দিকে তাকিয়ে বলল, সাবধান ভাবি, আমার ভাইয়াকে একদম পাগল বলবে না। নিঝুম হেসে বলল, আমি আমার হাজবেন্ডকে পাগল বলবো কি না বলবো সেটা আমার বিষয়, তুমি বলার কে হে? এবার লাদেন ঝাঝালো কণ্ঠে বলল, হয়েছে তোদের, আর ঝগড়া করতে হবে না। চুপ কর একটু। ফোনটা রিসিভ করে স্পিকারে দিতেই ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠে বলল, ওই বেবি তুমি এখন কোথায় আছো? আর শুন, সেই দিনের মতো 2টা কন্ডোম নিয়ে আসবে। আজকে আমি জায়গায় রুম বুকিং করছি। তাড়াতাড়ি চলে আসো। আজকে সারা রাত শুধু এনজয় করব। আর আসার সময় আমার জন্য 1 প্যাক বিরিয়ানি নিয়ে আসবে। অনেক পরিশ্রম করতে হবে তো। তুমি বুঝো না। লাদেনকে 2-5 বুঝিয়ে চলে আসো। তাড়াতাড়ি আসো। লাদেন ফোনটা আস্তে করে কেটে দিল। নিঝুম হঠাৎ করে এসব কথা শুনে ঘাবড়ে গেল। ও ভাবতেও পারে নাই ওর গোপন বয়ফ্রেন্ডের কল করবে। ভয়ে নিঝুমের কপাল থেকে ঘাম ঝরছে। লাদেন চুপচাপ দাঁড়িয়ে গেল। রুমের ভিতরে গিয়ে লম্বা একটা লাঠি হাতে নিয়ে বের হলো। কণ্ঠের স্বর উঁচু করে বলল, আমাকে যদি কেউ আটকাতে আসে তাকে সহ মারব আজকে। নিঝুম ধপ করে লাদেনের পায়ে পড়ে বলল, বাবু আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেল। বিশ্বাস কর এই ছেলেটাকে আমি চিনি না পর্যন্ত। লাঠি নিঝুমের পিঠে বসিয়ে দিলাম। নিঝুম মাগো বলে একটা চিৎকার দিয়ে বলল, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আর জীবনেও তোমাকে মিথ্যে কথা বলবো না। চোখ লাল করে বললাম, সত্যি করে বল ছেলেটাকে। আর ওর সাথে তুই কয়বার রুম ডেটিং ডে গেছ তো? নিঝুম ভয় পেয়ে বলে দিল, আমার মামাতো ভাই। ওর সাথে অনেকবার রুম ডেটিং করছি। কিন্তু আমি তোমাকে সব বলতে চাইছিলাম। মাজেদা বেগম তার ছেলের রাগ দেখে বুঝে গেল আজকে কিছু একটা করে ফেলবে। তিনি আর বসে থাকতে না পেরে ছেলের কাছ গিয়ে হাত থেকে লাঠিটা নিয়ে নিল। নিঝুম উঠে দাঁড়াতেই মাজেদা বেগম নিঝুমের গালে ঠাস করে 2টা চর দিয়ে বলল, তুই একটা নষ্টা মেয়ে। সেটা আগে জানতাম না। কখনো যদি আমি তরে এই সীমানোর ভিতরে বা আমার ছেলের আশেপাশে দেখি না একদম মেরে ফেলব। এখান থেকে চলে যায় এখন। নইলে আর বেঁচে ফিরতে পারবি না। নিঝুম ভয় পেয়ে দৌড় দিয়ে চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, জান আম্মু, এতটা পরিমাণের আমি ওকে ভালোবাসি। কিন্তু ও আমাকে তার বিনিময়ে ধোঁকা দিল। এটা কি মেনে নেওয়া যায়? ওকে তো আমি। থাক বাবা, বাদ দে। ফালতু মেয়েদের পিছনে ঘুরে আর সময় নষ্ট করিস না। এখন রুমে গিয়ে ঘুমিয়ে নে কেমন? মন মেজাজ ভালো হয়ে যাবে।
আমি চুপচাপ এখন থেকে আমার রুমে চলে গেলাম। এমনই আমাদের পরিবারে ঝামেলা চলছে। আবার এর ভিতরে ওই নিঝুম। অনেকটা ভালবাসতাম ওকে আমি। কিভাবে আমার সাথে এমনটা করতে পারলো? কষ্ট হচ্ছে একটু। লাদেন, কি করিস? তাকিয়ে দেখি মিম আপু এসেছে। আমি শোয়া থেকে উঠে বললাম, এই তো আপু, শুয়ে আছি। আচ্ছা নিঝুম যে এমন করছে তুই এসব আগে থেকেই জানতি না? জানলে কি ওকে আমি জীবন্ত রাখতাম? মেরে জেলে চলে যেতাম একেবারে। থাক এখন এসব কথা বাদ দে। তরে একটা কথা বলার ছিল। তখন তো আর আমাকে বিশ্বাস করলি না। আমি খুব অদ্ভুত দৃষ্টিতে মিম আপুর দিকে তাকিয়ে বললাম, হু বলে ফেল, কি বলবি? যখন নিঝুমতর রুমে গেল, আর এইদিকে আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই দাদি পেটে থেকে কিছু একটা বের হতে দেখলাম। আর তখন চাচি বলল, মিম আমার পেট খুব ব্যথা করছে। বুঝলাম এমন কেন হচ্ছে। জানিস তখন আমার কেমন একটা সন্দেহ জেগে গেল। কিছু একটা হবে বলে আমার মনে হচ্ছিল। আর তখন আম্মুতর রুমে গেল। কিছু একটা হয়েছে বলে উনি চলে গেলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছি। তখন বুঝতে পারলাম কিছু একটা কাহিনী তো এখানে আছে। কিন্তু কি যে হচ্ছে এসব আমার মাথা কাজ করছিল না। এজন্যই তো আমি কোন তান্ত্রিক আনতে বললাম। আমি জানি তুই এসব বিশ্বাস করিস না। তাও তো। আমি মিম আপুকে থামিয়ে বললাম, তোর কথা আমি সব বুঝতে পারলাম। এখন আমারও মনে হচ্ছে কিছু একটা তো আছেই। আচ্ছা কালকে চাচি আর দাদিকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, দেখা যাক কি হয়। মিম আর কোন কথা বলল না। চুপচাপ তার ভাইয়ের রুম থেকে বের হয়ে গেল। লাদেন শুয়ে শুয়ে আনমনে তার আপুর বলা কথাগুলো চিন্তা করছে, কি হচ্ছে এসব। হঠাৎ করে দেখে নিঝুমের বাবা কল করেছে। লাদেন ফোনটা রিসিভ করতে চাইছিল না। তাও ভদ্রতার খাতিরে ফোনটা রিসিভ করে বলল, ভালো আছেন আঙ্কেল? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কালকে সকাল সকাল কিন্তু এয়ারপোর্টে চলে আসবে। মনে আছে তো সকালে আমার মেয়ে দেশে আসছে। লাদেন আশ্চর্য হয়ে বলল, কি বলছেন এসব আঙ্কেল? নিঝুম না মাত্র কিছুক্ষণ হলো আমাদের বাসা থেকে গিয়েছে। আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। নিঝুম আজকে 1 মাস হলো লন্ডনে আছে। কেন, তুই নিজেই তো বলছো যেন কিছুদিন ঘুরে আসতে পারে। আর আমাদের বাসাটাও দেখে আসবে। কেন তোমার মনে নেই? আর বলছো মাত্র তোমার বাসা থেকে গেছে। মনে হয় তুমি এখন কোন ঘোরের মাঝে আছো। আচ্ছা ঠিক আছে তাহলে ফোন রাখলাম, মাথা ঠান্ডা কর। ফোন রাখার পর তাড়াতাড়ি অফিসে ফোন করলাম। নিঝুমের নাম্বার বলে বললাম, এই নম্বরে কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল। আমি কি জানতে পারি কতক্ষণ আগে কল এসেছে? জি স্যার। দেখা যাচ্ছে 5 ঘন্টা আগে একটা কল এসেছে, আর সেই নম্বরটা হলো 015812, যেটা আপনার নম্বর দেখাচ্ছে। আর কিছু স্যার? ফোনটা রেখেই আম্মু বলে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি আম্মুর কোলে। মাজেদা বেগম তার ছেলের দিকে কান্না করে তাকিয়ে বলল, বাবা তোর কি হয়েছে? ভয় পেয়েছিস তুই? কি হয়েছে আমাদের সব বল। নিজের ভয় চেপে রাখিস না। লাদেন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আম্মু নিঝুম 1 মাস হলো লন্ডনে গিয়েছে। আর এখনো ফিরে নাই। কালকে নাকি লন্ডন থেকে ফিরবে। আমার খুব ভয় লাগছে আম্মু, তাহলে একটু আগে নিঝুম নামের মেয়েটা কে ছিল? আমার কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। কেউ ভাবতেও পারে নাই আমি যে এই কথা বলবো। মিম আপু নিঝুমের বাবাকে কল করে সব জেনে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হু লাদেন সব ঠিক কথাই বলছে। এটা বলার পরেই রুমে কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। হঠাৎ করে আমার বাবা আর চাচা কেমন জানি একজন আরেকজনের দিকে তাকিয়ে কি জানি ইশারা করতে লাগলো। আমার আম্মু মাজেদা বেগম সবাইকে যেতে বলে আমাকে বিছানার উপর শুইয়ে বলল, ঘুমিয়ে পড় বাবা, এসব কিছু না। মনে হচ্ছে যেন এসব আমাদের চোখের ভুল। তুই কোন চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মাজেদা বেগম তার ছেলের মাথা হাতিয়ে দেওয়ার কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল।
মাজেদা বেগম তার ছেলের রুমে থেকে বেরিয়ে দেখে তার হাজবেন্ড আর তার দেওর কি জানি চুপি চুপি কথা বলছে। মাজেদা বেগমকে দেখে দুই ভাই একটু জোরে বলল, ভাই এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কালকে ডাক্তারের কাছে গিয়ে দেখি কি বলে। মাজেদা বেগম তিনি আইন বিশেষজ্ঞ। ছোট থেকে তার ল নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। তাও যতটুকু সম্ভব পড়ালেখা করছে। কয়েকদিন উকালতিও করেছেন তিনি। খুব ইচ্ছে ছিল তিনি বড় কোন উকিল হবেন। কিন্তু বিয়ে হয়ে যাবার কারণে তিনি তা পারে নাই। তার হাজবেন্ডকে দেখে বুঝে গেল কিছু একটা দুই ভাই মিলে লুকাচ্ছে। তিনি আর কিছু বলে নাই, চুপচাপ কিচেনে চলে গেলেন। রাত যখন গভীর, খুব মগ্ন হয়ে লাদেন স্বপ্নে ভাসছে। ঘুমের ভিতরে সে প্রতিদিনেই স্বপ্ন দেখে নিঝুমকে নিয়ে। কিন্তু মনে হচ্ছে আজকে তার একটু ব্যতিক্রম হলো। হাত পা চারদিকে ফেলে কেমন জানি ছটপট করছে দেখেই বোঝা যাচ্ছে। আর এর ভিতরেই হঠাৎ করেই তার চোখ খুলে গেল। ঘুম ভাঙতেই নিচে তাকিয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেল। মনে হচ্ছে যেন পুরো 10 থালার উপরে আমি দাঁড়িয়ে আছি। পা যদি 1 ইঞ্চি সামনে যাই তাহলে একেবারে নিচে পড়ে আলুর ভর্তা হয়ে যাব। ভয়ে শরীর থরথর করে কাঁপছে। কি যে করব এখন এটা ভাবতেও পারছি না। হঠাৎ পিছনে কিছু আসার আওয়াজ শুনলাম। ভয়ে চোখ বন্ধ করে দিলাম। যা হবার তো হবেই, ভয় পেলে হবে না। এভাবে 2 মিনিট চলে গেল। কিছু হলো না। আবার চোখ খুললাম, দেখি এখন বিছানার উপর শুয়ে আছে। ধুর, এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম। আবার ঘুমিয়ে গেলাম। সকালে উঠে তৈরি হচ্ছি নিঝুমকে আনার জন্য। আপুকে ইশারা করে বললাম, তুই তান্ত্রিককে বলে দে চলে আসতে। বাকিটা আমি দেখে নিব। গাড়ি নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল এক কোনায় দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি নিঝুম এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। নিঝুম ওর বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমি একটু সরে গেলাম। নিঝুম ওর বাবাকে জড়িয়ে কিছুক্ষণ কান্না করে ছেড়ে দিল। আমার দিকে তাকিয়ে কোন রিয়েকশন করল না। চুপচাপ গিয়ে ওর বাবার গাড়িতে বসে গেল। এতদিন পরে আসল তাও আমাকে কিছু জিজ্ঞেস করল না। খুব খারাপ লাগলো বিষয়টা। আমি গিয়ে আমার গাড়িতে বসে গেলাম। রাগে দুঃখে গাড়ি চালাতে লাগলাম। আমার গার্লফ্রেন্ড আবার আমাকে জিজ্ঞেস করল না। মেজাজ তো এমনই গরম হয়ে গেল। গাড়ি থেকে নেমে কলিং বেল বাজতেই আপু দরজা খুলে দিল। মিম চৌধুরী তার ভাইকে বলল, কি হয়েছে রে? কিছু না আপু, তুই বল, এতদিন পর ও শহরে আসছে। আর আমাকে একটু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না আমি কেমন আছি না আছি। ও এই কথা। নিঝুম হয়তো রাগ করছে। ও বিদেশে থাকার পরেও ও কিভাবে তোর কাছে আসবে? ওর বাবা হয়তো তুই বলার পর সবকিছু নিঝুমকে বলে দিয়েছে। সে যাই হোক, কাউকে তো এখন দেখতে পাচ্ছি না। সবাই চাচি আর দাদিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। ভাইয়া, আমি কালকে সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম। বিশ্বাস কর, আমি দরজার কাছে কাউকে দেখতে পারলাম না। তুই দরজা খুলে হুদাই 2 হাত দিয়ে কাকে জানি জড়িয়ে ধরলি। বিশ্বাস না হলে এই যে দেখ। ভিডিও ফুটেজ দেখে আমি সত্যি বোকা হয়ে গেলাম। শূন্যে আমি যেন কাউকে জড়িয়ে ধরেছি। তাহলে এই নিঝুম কি ভূত পেত ছিল না তো আবার? দেখলি তো, তখন আমার কথা বিশ্বাস করলি না। আপু, কিছু একটা তো আছেই। তুই তান্ত্রিককে বল আসতে। আসতে তো বলছি, কিন্তু কোন খবর নেই। চল আমরা গিয়ে নিয়ে আসি। কিছুক্ষণ সময় লাগবে। কিন্তু বাড়িতে তো কেউ নেই। এসে যদি। আরে চল তো। আপু দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। নিঝুম এক গাদা রাগ নিয়ে মিমকে সরিয়ে লাদেনের কাছে গিয়ে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে লাগলাম। বলতে লাগলো, আমি বিদেশে থাকার অবস্থায় তোর কাছে কোন মেয়ে এসেছিল তুই বল। আমাকে রেখে অন্য মেয়ের সাথে তোর লটর পটর, আজকে তরে ছাড়ব না আমি। কই, আমার সাথে তো একটু ভালোবেসে কথা বলিস না? আর এয়ারপোর্টে এভাবে আমাকে একা রেখে চলে আসলি কেন? এইদিকে মিম তাড়াতাড়ি ফোনের ক্যামেরা অন করে দেখল সব কি ঠিকঠাক আছে কিনা। কিন্তু দেখল সব ঠিকই আছে।
মিম ইশারা করে ওর ভাইকে বলল সব ঠিক আছে, তুই চালিয়ে যা। আমি গেলাম। আমি নিঝুমকে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, আমি খুব বড় একটা প্রবলেমে আছি। তুমি কোন কিছু না জেনে আমাকে এভাবে মারছো। আমার কিন্তু খুব খারাপ লাগছে। নিঝুম মারা বন্ধ করে লাদেনের মুখের দিকে তাকিয়ে দেখল মুখটা যেন ওর আগের থেকে অনেক শুকিয়ে গেছে। নিঝুম আর কিছু না বলে সোফায় কান্না করতে করতে বলল, আমি তোমার আশেপাশে কাউকে দেখতে পারি না। তুমি জান না আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেকটাই সময় যাওয়ার পর হঠাৎ করে আবার লাদেনের ফোনটা বাজতে লাগলো। ও ফোনটা হাতে নিয়ে দেখল ওর আপু মিম ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওর আপু ফোনের ওপাশ থেকে বলল, ভাইয়া, নিঝুম নামের কোন মেয়ে নাই? আর বাবা বলছিল যে বাবার বন্ধু আছে। বাস্তবে আসলেই বাবার কোন বন্ধু নাই। এখানে নিঝুমদের কোন বাড়ি নাই। যেখানে নিঝুমদের বাড়ি ছিল সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। তুই বিশ্বাস না করলে এসে দেখে যা। তোর সাথে যেই মেয়ে আছে ওটা নিঝুম না। ভাই, তুই সাবধানে থাক। আমরা আসছি। ফোনটা এখন আমার হাত থেকে অটোমেটিক ভাবে মাটিতে পড়ে গেল। নিঝুম নামের মেয়েটা আমাকে ছেড়ে রান্নাঘরে গিয়ে লম্বা একটা বডি নিয়ে আসল। হঠাৎ করেই রুমের আলো এই দিনের বেলাতে অন্ধকার হয়ে গেল। সবকিছু একবারে নীরব হয়ে গেল। দেওয়ালের চারপাশ থেকে আওয়াজ আসতে লাগলো, তোর বাবা চাচা মিলে আমার মাকে ধর্ষণ করে মেরেছে। আমি তোকে ছাড়ব না। তুই মরবি। আজকে বুঝবি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। আমাকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আমার বাঁচার সম্ভাবনা হয়তো খুব কম। জানি না বাঁচব কি না মরব। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা মুহূর্তের মাঝে আমার উপরে উঠে আমার গলা চেপে ধরল। এর ভিতরে কে? এর ভিতরে কে যেন বাহির থেকে বলল, ভাই, তোরও কিছু হবে না। আমরা এসে গেছি। মিম আপু বাহির থেকে এই কথাটা বলতেই নিঝুম নামের যেই মেয়েটা ছিল মুহূর্তের মাঝে আমার উপর থেকে সরে গেল। সবকিছু আবার আগের মতোই হয়ে গেল। মা, বাবা, বোন সবাই একসাথে রুমে প্রবেশ করল। সাথে একজন তান্ত্রিকেও আছে। হঠাৎ করে কেউ একজন অদৃশ্য থেকে আওয়াজ করল, মি কামাল চৌধুরী, আমি তোর সম্পূর্ণ পরিবার ধ্বংস করে দিব। তোর কারণে আমার আম্মুর সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়েছে। ছাড়ব না আমি তরে। এই কথাটা বলতেই দাদি আর চাচা ধপ করে মাটিতে পড়ে গেল। আবার অদৃশ্য থেকে আওয়াজ আসবো মাত্র দুইজনকে মারলাম। আমাকে আটকিয়ে রাখতে পারবি না। আমি আবার তোদের কারো ভিতরে জন্ম নিব। বাঁচবি না কেউ। তান্ত্রিক একটা লাঠির মতো কি জানি বের করে সামনে ধরতেই সবকিছু আগের মতোই নীরব হয়ে গেল। সবাই চাচা আর দাদিকে নিয়ে দৌড়ে যেই হাসপাতালে যাবে তখন তান্ত্রিক বলল, আপনাদের আর হাসপাতালে যেতে হবে না। ওরা দুইজন মারা গেছে। তান্ত্রিকের কথা বিশ্বাস না করে কালাম চৌধুরী ডাক্তারকে ফোন করে বলল তাড়াতাড়ি আসতে। আর কিছুক্ষণের ভিতরে ডাক্তার চলে আসল। সব পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার চাচা আর দাদিকে মৃত্যু ঘোষণা করল। সবাই দুইটা লাশ মাঝে রেখে মন মরা হয়ে বসে আছে। আমার ভিতরে কেমন জানি একটা রাগ চেপে গেল। এ যা হোক, জিন আর পরি আমার তাতে কোন আসে যায় না। আমি ছাড়ব না ওকে। আজ 2 দিন হয়ে গেল। বাবা আমাদের বুঝলেন আমাদের উপর কেউ কালো জাদু করেছে, এজন্য এমন হয়েছে। আর সেটাকে নাকি তান্ত্রিক ঠিক করে দিয়েছে। সবকিছু যেন আগের মতোই ঠিক হয়ে গেল। সকালে হেঁটে হেঁটে আম্মু রুমে গেলাম। গিয়ে দেখি আম্মু শুয়ে আছে। ডাক দিলাম, আম্মু। আম্মু আমাকে দেখে উঠে বলল, হু বাবা, কি হয়েছে? ডাক্তারের কাছে গেছিলে? ডাক্তার কি বলছে? এই তো বাবা, বলতে ভয়ের কিছু নেই। সবকিছু ঠিকঠাকই আছে। ওই রমেশ গুপ্ত ভুল রিপোর্ট দিয়েছে। মাজেদা বেগম হয় তার ছেলেকে সত্যি কথা বলে নাই। তার একটাই ছেলে, সে কোন ভুলের কারণে তার ছেলেকে হারাতে চায় না। লাদেন আবার প্রশ্ন করল, আপুর বিয়ের বিষয়ে কি কোন কথা হয়েছে? এই তো সামনে সপ্তাহে তোর আপুকে দেখতে আসবে। ও আচ্ছা আম্মু। আমি আজকে একটু কলেজে যাব। অনেক দিন হলো ক্লাস করা হয় না।
আচ্ছা যা, তোর আপুকেও সাথে নিয়ে যা। দুই ভাই বোন একসাথে ক্লাস করে গিয়ে। পরিবারের ঝামেলার কারণে অনেক দিন হলো ক্লাস করিস না। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। বাইকের কাছে যেতেই মিম আপু পিছন থেকে ডেকে বলল, আরে লাদেন দাঁড়া, আমি তো যাব। গেলে আই, নইলে আমি চলে যাব। এই তো ভাই হয়ে গেছে। আপু এসে আমার পিছনে বসল। কলেজের গেটের কাছে গিয়ে আপুকে বললাম, তুই যা, আমি আসছি। আপু যেতেই রনিকে কল করে বললাম, কি রে কই তুই? রনি আমার কলেজ ফ্রেন্ড। রনি নাকি ক্লাসে আছে। ধুর শালা, মেজাজটাই গরম করে দিল। বাইক রেখে যেই ভিতরে যাব তখন কয়েকটা মেয়ে ডেকে বলল, এই ছেলে এই দিকে আই। মনে মনে বললাম, কয়েকদিন কলেজে আসি নাই, এর মাঝে নতুন মেয়েরা এসে রেগিং করা শুরু করছে। আমি আবার কলেজে ঝামেলা করি না বেশি, তবে আপুর আবার কলেজে নাম ডাক একটু বেশি। মেয়েগুলোর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন। মেয়েগুলোর ভিতরে থেকে একটা মেয়ে চশমা পরতে পরতে বলল, কলেজে নতুন নাকি? জি আপু, কলেজে নতুন। মনে মনে বললাম, আমি নতুন নাকি কে নতুন সেটা একটু পরেই দেখতে পারবি। মেয়েটা এবার আমার ঘাড়ে হাত দিয়ে বলল, নাম কি তোর? আমাকে কি জন্য এখানে ডাকছেন তা বলেন। এত প্যাচ না করে আমাদের মুখের উপর কথা বলিস। তোর তো সাহস কম না। সাহস আছে দেখি তো বলছি। আর আমাকে রেগিং করার সাহস আপনাদের কে দিয়েছে? মিম চৌধুরী ওর বান্ধবীর সাথে বসে বসে দূর থেকে দেখছে ওর ভাইকে ওরা রেগিং করছে। কিন্তু ও দেখতে চাই ওরা কতদূর পর্যন্ত যেতে পারে। এই এখানে কি চলছে? আমি পিছনে তাকিয়ে দেখি একজন রূপতী দাঁড়িয়ে আছে। যারা আমাকে রেগিং করছিল তারা ভয় পেয়ে বলল, ম্যাডাম আমরা তো এখানে একটু মজা করছিলাম, আসি আমরা গেলাম। এই বলে মেয়েগুলো চলে গেল। তার মানে এটা আমাদের ক্লাস টিচার? কিভাবে সমস্ত এত অল্প বয়সে? আমি মেয়েটার দিকে মুখ তুলে তাকিয়ে বলল, এই যে সুন্দরী, তোমার নামটা? মেয়েটা এবার রেগে বলল, আমি বুঝলাম না মেয়েগুলো তোমাকে রেগিং করছিল নাকি তুমি রেগিং করছিলে? আমি এবার বোকা সুরে বললাম, সে তুমি যাই ভাব, সেটা তোমার ব্যাপার। ম্যাডাম আপনি যেতে পারেন, এটা আমার ছোট ভাই, কিছু মনে করবেন না। ও আসলে আপনাকে চিনে না। মিম আপু মেয়েটাকে এই কথা বলার পর একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। মিম আপু রেগে বলল, কার সাথে কিভাবে কথা বলতে হয় তা কি কিছু জানিস না তুই? ওমা আপু, আমি আবার কি বললাম? যার সাথে মাত্র কথা বললি ও তোর বাংলা বিভাগের শিক্ষক। আমি অবাক হয়ে বললাম, কি? হু, এখন ক্লাসে যা, আর কোন ঝামেলা করবি না একদম, কেমন? আপু চলে যাওয়ার পর মাঠের এক কোনায় গিয়ে চুপটি করে দাঁড়ালাম। আজকে নিঝুমের কথা খুব বেশি মনে পড়ছে। খুব ভালবাসতাম ওকে আমি। কিন্তু মেয়েটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। বিষয়টা মাঝে মাঝে চিন্তা করলে কেমন জানি ভুতুরে ভূতের লাগে। একটা সম্পূর্ণ পরিবার কিভাবে উধাও হয়ে যেতে পারে? তবে এই ম্যাডামের সাথে নিঝুমের চেহারার অনেক মিল আছে। হঠাৎ দেখি রনি ক্লাস থেকে বের হলো। আমাকে দেখে আমার কাছে এসে বলল, কি রে, কি খবর তোর? এই তো ভালো। তুই আমাকে রেখে ক্লাসে গেলি কেন? তো কি করব? কতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর জন্য, কিন্তু তোর আসার কোন খবরেই পেলাম না, তাই ক্লাসে চলে গেলাম। এখন চল নতুন ম্যাডামের ক্লাস করে আসি। এই ম্যাডামের নাম কি রে? তুই চিনিস ম্যাডামকে? কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি নাকি আমাদের বাংলা বিভাগের শিক্ষক। হো, আমাদের বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক। আর উনার নাম রিয়া চৌধুরী। ও রিয়া, নামটা তো বেশ ভালোই। চল দেখি ক্লাস করে। খুব ভদ্র স্বভাবের মানুষ উনি। মনে দরকার ছাড়া কথা বলে একদম কম। আরে চল আগে দেখি ক্লাস করে। ক্লাসের ভিতরে গিয়ে বসতেই কিছুক্ষণ পর রিয়া ম্যাম চলে আসল। বসে বসে আমি নিঝুমের চেহারার সাথে ওর চেহারা মিলাচ্ছি। নিঝুম একটু কালো ছিল, তবে এই মেয়েটা অসম্ভব সুন্দর। একটু পর পর আমি রিয়া ম্যামের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। কোনভাবেই যেন চোখ সরাতে পারছি না।
ম্যাম একবার আমার দিকে তাকিয়ে হাতে ইশারা করে বলল, এই ছেলে এই দিকে আসো। আমি ম্যামের কাছে যাওয়ার পর বলল, আমার দিকে এভাবে একটু পর পর তাকিয়ে কি দেখ? আমি মাথা নিচু করে বললাম, ম্যাম আপনার শাড়িটা পেট থেকে অনেকটাই সরে গেছে। আমি চোখ সরাতে চাইছি, কিন্তু আপনার সৌন্দর্যর কাছে আমি বারবার হার মেনে যাচ্ছি। কোনভাবেই চোখ সরাতে পারছি না। আপনি আমার কলেজের ম্যাম, আপনার সাথে এসব কথা বলা অন্যায়। তাও বলছি, কি করব বলেন? আমি আবার সত্য কথা বলতে পছন্দ করি। মাফ করবেন ম্যাম। আমার কথা শুনে রিয়া ম্যাম শাড়িটা সুন্দর করে ঠিক করল। আমার দিকে তাকিয়ে বলল, যাও গিয়ে বসো। আর মনে রাখবে আমি তোমার ম্যাম। সম্মান দিয়ে কথা বলবে। এবারের মতো মাফ করে দিলাম। আমি কোন বেয়াদবি না করে আবার গিয়ে আগের জায়গায় বসলাম। কিন্তু আবার সেই একই অবস্থা, ম্যামের থেকে চোখ সরাতে পারছি না। তাই ক্লাস থেকে বের হয়ে গেলাম। রিয়া ম্যাম শুধু একবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে দেখল। রনি আমার পিছনে পিছনে বের হয়ে বলল, কি রে লাদেন, ম্যাম তরে কি এমন বলল যার কারণে ক্লাস থেকে বের হয়ে গেলি? কিছু না রনি। তো তোর গার্লফ্রেন্ডের খবর কি? আছে নাকি? মাঝে মাঝে কথা হয়। দোয়া করিস আমাদের জন্য। ডাইরেক্ট বিয়ে করে নিতে পারিস না? আচ্ছা লাদেন, চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। অনেক দিন পর এক হলাম। আরে আমি তো নিঝুমের কথা ভুলেই গেছি। নিঝুম কেমন আছে রে? রনির মুখ থেকে নিঝুমের কথা শুনে বললাম, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে। এখন এসব কথা ছাড়, চল তো। রনিকে আর কোন কিছু বলতে না দিয়ে কলেজ থেকে বের হয়ে গেলাম। সারাদিন এদিক সেদিকে ঘুরতে ঘুরতে রাত 9টার মতো বেজে গেল। রনিকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি শর্টকাট একটা রাস্তা দিয়ে যেতে লাগলাম। অনেক রাত হয়ে গেছে, এজন্য তাড়াতাড়ি করার জন্য শর্ট রাস্তা নিলাম। এখান দিয়ে খুব কম মানুষের আনাগুনি। একদম নীরব পরিবেশের রাস্তা এটা। অনেকটা দূরে চলে যাওয়ার পর একটু দূরে দেখা যাচ্ছে একটা মেয়ে রাস্তার পাশে বসে বসে কি জানি আশেপাশে খুঁজছে। আমি গিয়ে মেয়েটার পাশে বাইক রেখে বললাম, আপু কি কোথাও যাবেন নাকি? মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তবে মেয়েটার মুখটা কেমন জানি লাল হয়ে আছে। মনে হচ্ছে যেন মুখে রক্ত মেখে আসছে, যার কারণে চেহারাটা একদম দেখা যাচ্ছে না। হঠাৎ করে মেয়েটা দাঁড়িয়ে আমার মুখের উপর তাকালো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, একটা গল্প বলবো, শোনার মতো সময় আছে কি তোমার? এবার আমি ভয় পেয়ে গেলাম, এটা কোন মেয়ে হতে পারে না। মেয়েটার শরীরের মাংস আস্তে আস্তে খুলে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ গরু জবাই করে মাংস যেমন করে কাটে, ঠিক তেমনি করে মেয়েটার শরীর থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি এখন থেকে যেতে বাইক চালু করলাম। কিন্তু বাইরের চাকা মনে হচ্ছে যেন জায়গা থেকে একটুও নড়ছে না। বুঝতে পারছি আজকে আমার এখানে মৃত্যু হবে। তবে ভয় লাগছে অনেক। কিন্তু মরবই যখন, তখন আর ভয় পেয়ে লাভ কি? বাইক থেকে নেমে মাথা নিচু করে বসে বললাম, আমাকে মেরে আপনার লাভ কি? আর তাছাড়া আপনি কে? আপনাকে তো চিনলাম না। মেয়েটা এবার বলা শুরু করলো, গল্পটা না বললে তুমি আমাকে চিনবে না। কোন এক সময় আমার খুব সুন্দর একটা পরিবার ছিল। বাবা মাকে নিয়ে আমি খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। তখন আমি একটা ছেলেকে ভালবাসতাম। ছেলেটা বাবার বন্ধুর ছেলে ছিল। আমাদের ভালবাসাও সবাই মেনে নিয়েছিল। এক কথায় খুব সুন্দর দিনকাল যাচ্ছিল আমাদের। হঠাৎ করে সবকিছু শেষ হয়ে গেল। ওরা আমাদের পরিবারের সবাইকে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেল দিব। আমি আমার পরিবারকে অনেকভাবে বাঁচাতে চেষ্টা করছি, কিন্তু পারলাম না। ছাড়ব না আমি কাউকে। এটা বলেই মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওর বড় বড় নখগুলো আমার শরীরে বসিয়ে দিল। জোরে একটা চিৎকার দিয়ে বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি কিছু করি নাই। হঠাৎ করে সবকিছু নীরব হয়ে গেল। আর আমি চোখ খুলে তাকিয়ে দেখি রাস্তার মাঝখানে পড়ে আছি। আশেপাশে কেউই নেই। আমার শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ছে। যদি আমি এতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখতাম তাহলে আমার শরীর থেকে এভাবে রক্ত পড়তো না।
কিন্তু আমি রাস্তার মাঝে আসলাম কিভাবে? মেয়েটা কি তাহলে আমাকে মারে নাই? বাইকে উঠে কোন মতে বাড়ির কাছে গেলাম। কলিং বেল বাজতেই আপু এসে দরজা খুলে দিল। আপু আমাকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলল, ভাই তোর শরীর থেকে এভাবে রক্ত পড়ছে কেন? আম্মু ভিতর থেকে দৌড়ে এসে আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল। আপু তাড়াতাড়ি ফোন করে ডাক্তারকে আসতে বলল। ডাক্তার এসে সবকিছু ভালো করে পরীক্ষা করে বলল এগুলো কোন ছুরি বা অন্য কোন আঘাতে হয় নাই। বড় নখ নিয়ে শরীরে একাধিক টানার কারণে এমন হয়েছে। ডাক্তারের কথা শুনে সবাই চিন্তিত হয়ে গেল। কিভাবে এমন হয়েছে? আমাকে একবার আম্মু এই বিষয়ে বলতে বলছে কিন্তু আমি কিছুই বলি নাই। বললাম শুধু আমার ভালো লাগছে না। আমাকে একটু ঘুমাতে দাও। সবাই আমার রুম থেকে চলে যাওয়ার পর রনিকে কল দিলাম। রনি ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলল, হু বল এত রাতে কল দিলি কেন? আমার একটা পিস্তল লাগবে। সকালে এসে দিয়ে যেতে পারবি? কি তুই পিস্তল দিয়ে কি করবি? যেটা বললাম সেটা করতে পারবি কি না তাই বল। আরে ভাই তোরও হঠাৎ করে কি হয়েছে? যার কারণে পিস্তল লাগবে? তুই যদি সকালের ভিতরে আমাকে পিস্তল দিয়ে যেতে না পারিস তাহলে তোর সাথে জীবনের জন্য বন্ধুত্ব শেষ। এটা বলেই ফোন কেটে দিলাম। অন্ধকারের বিছানার উপর থেকে উঠে ছাদে গেলাম। আনমনে হাসতে হাসতে বলল, আমার পরিবারের জন্য আজকে আমার এই অবস্থা। বারবার শুধু আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়। জোরে জোরে হাসতে লাগলাম আর এসব কথা বলছি। এবার নিচে বসে কান্না করতে করতে বললাম, আমার নিঝুমকে ওরা মেরে ফেলছে। ছাড়ব না আমি কাউকে। স্বপ্ন আর যাই দেখি ওটা নিঝুম ছিল। আমার চোখের দেখা ভুল হতে পারে না। ও সত্যি বলছে ওকে মারা হয়েছে। তবে আমার খুব খারাপ লাগলো ও আমাকে মারতে চেয়েছিল। তবে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল তা আজও বলতে পারি না। মাজেদা বেগম গভীর ঘুমে মগ্ন, হঠাৎ করে হাসির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শুনতে পেল কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসছে। মাজেদা বেগম সেই কান্নার আওয়াজ শুনতে শুনতে সেখানেই এগিয়ে যাচ্ছে। একসময় তিনি ছাদে চলে গেলেন। গিয়ে দেখে তার ছেলে নিচে বসে আনমনে কান্না করছে। এটা দেখে দৌড়ে মাজেদা বেগম ছেলের কাছে গিয়ে মাথা জড়িয়ে বলল, বাবা তোর কি হয়েছে? এভাবে এত রাতে কান্না করছিস কেন? লাদেন ওর মাকে ছাড়িয়ে বলল, তুমি ছুবে না আমাকে। তোমরা সবাই আমার সাথে বেইমানি করেছ। কিভাবে পড়লে আমার সাথে এটা করতে? শুধু সকাল হতে দাও। আমি ছাড়ব না কাউকে। মাজেদা বেগম ছেলের পাগলামো দেখে বলল, বাবা যা করার সকালে করিস। এখন গিয়ে ঘুমিয়ে পড়। মাঝে মধ্যে হঠাৎ করে কি যে হয়ে যাই তোর আমি বুঝি না। আর এখানে বসে এত রাতে এভাবে কান্না করার কোন মানে হয় বল? আম্মুর কথা শুনে চোখের পানি মুছে বললাম, তুমিও বাবার মতোই হয়েছে। ওকে ঠিক আছে, আমি আমার রাস্তা দেখে নিব। সকালে একদম আমাকে আটকাবে না, মনে থাকে যেন। আচ্ছা বাবা, যা করার করিস। এখন তো গিয়ে ঘুমিয়ে পড়। আম্মুর কথা শুনে আমি রুমে চলে গেলাম। এইদিকে মাজেদা বেগম কিছুই বুঝতে পারছে না কি চলছে তার ছেলের সাথে। তবে তিনি লাদেনকে নিয়ে খুব ভয় আছেন। এতদিন যা কিছু হয়েছে সব খালি তার ছেলের সাথেই হয়েছে। উনি কোন ভাবে টের পেয়ে গেলেন লাদেনকে মারার জন্য কেউ একজন তো আছে। বিছানায় শোয়ার পর মনে হচ্ছে যেন কেউ বাহির থেকে বলছে, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হতে চলেছে রে। সাবধানে থাকিস। লাফ দিয়ে উঠে জানলা খুলে দেখার চেষ্টা করেছি বাহিরে কে আছে। কিন্তু বাহিরের পরিবেশ একদম নীরব। হঠাৎ আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে দেখতে পেলাম। উল্টা দিকে ফিরে কি যেন খাচ্ছে। এর ভিতরেই আমার দিকে তাকালো। তবে এটা কোন মেয়ে না, একজন পুরুষ। পুরো মুখে কেমন জানি রক্ত লেগে আছে। দেখতে একদম বিশ্রী লাগছে। অল্প অল্প করে আমার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। তাড়াতাড়ি জানালা বন্ধ করে বিছানার উপর বসে পড়লাম। ফোনটা হাতে নিয়ে ডায়াল নম্বর থেকে রাসেলকে কল দিলাম। ফোন রিসিভ করে বলল, মি লাদেন। এত রাতে ফোন করার কারণ?
বন্ধু শুন, বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছি। তুই একটু এসে যদি হেল্প করতি। রাসেল হাসতে হাসতে বলল, যেই বন্ধু কোনোদিন ভূত পেত আছে বলে কোন কিছু বিশ্বাস করত না, আজকে সেই বন্ধুই কি না আমাকে ফোন করছে। বিষয়টা খুব চিন্তার। ওকে, আমি তাহলে সঠিক সময়ে চলে আসব। বন্ধুর কথা তো আর ভুলে থাকা যায় না। আচ্ছা, এখন আমি একটু বিজি আছি, পরে কথা হবে তোর সাথে। এই বলে লাইন কেটে দিল। রাসেল হলো আমার স্কুল ফ্রেন্ড। ওর খুব ইচ্ছে ছিল বড় কোন এক তান্ত্রিক হবে। আজকে তাই হয়েছে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। এজন্য ওর সাথে আমার বেশি ভালো একটা সম্পর্ক নেই। কে জানতো হঠাৎ করে আবার ওকেই দরকার লাগবে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শরীরটা ব্যথায় টনটন করছে। আপু এসে বলে গেল রনি এসে নাকি বসে আছে। আমাকে রুম থেকে বের হতে বলল। বিছানার নিচ থেকে লম্বা চাকুটা পকেটে ঢুকিয়ে বাহিরে চলে গেলাম। আজকে খেলা হবে আমার পরিবারের সাথে। আজকে আমি নিজেই একটা গেম খেলবো। রুম থেকে বের হয়ে দেখি রনি সোফায় উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। দৌড়ে যেই রনির কাছে যাব অমনেই কে জানি পিছন থেকে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাক। যদি তোমার বন্ধু রনিকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শুন, নইলে তোমার বন্ধুও মরবে, সাথে তুমিও। আমি পিছনে তাকিয়ে দেখি বাবা পায়ের উপর পা তুলে এই কথাটা বলল। এবার আমি হাসি দিয়ে বলল, ধুর বাবা, তুমিও না। আমাকে কেমন ভয় দেখিয়ে দিলে। ভয় তো এবার পাবে, ওই তোমার সামনে তাকিয়ে দেখ কি আছে। সামনে তাকিয়ে দেখি আমার আম্মুকে এক কোণায় চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এবার আমি যেই দৌড়ে আম্মু কাছে যাব তখনই বাবা পিছন থেকে আমার পায়ে গুলি করে দিল। আম্মু চিৎকার দিয়ে বলল, লাদেন। আমি পা ধরে মাটিতে বসে গেলাম। বাবা হাসতে হাসতে বলল, খেলা তো এখন শুরু হবে। অনেক মজা হবে গেমটা খেলে। রনি কান্না করতে করতে আমাকে বলল, তরো বাবা এগুলো কি করছে? সকাল সকাল উনার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা এবার দাঁড়িয়ে আমার কাছে এসে বলল, বাবা তরো পায়ে কি খুব ব্যথা করছে? আরেকটা গুলি করব? কান্না করতে করতে বললাম, বাবা তুমি এসব কি করছো? তাও আবার নিজের ছেলের সাথে। বাবা হাসতে হাসতে বলল, নিজের ছেলে না। তার আগে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুন। মৃত্যুর আগে এই কথাগুলো তোর জানা একান্ত জরুরি। ছাড়ব না বাবা আমি তোমাকে। তোমাকে তো। লাথি দিয়ে বাবা আমাকে নিচে ফেলে বলল, একদম কথা বলবি না। চুপচাপ বসে থাক, নইলে এখানেই গুলি করব। কালকে রাতে তুই বাহিরে কোন এক পুরুষকে মুখে রক্ত মাখানো অবস্থা দেখছ তো, তাই না? দাঁড়া দেখাচ্ছি কই, যে আমার ছোট ভাই, সামনে আই। আর লুকিয়ে থাকতে হবে না। আমাকে অবাক করে দিয়ে চাচা আমাদের সামনে আসল, যাকে আমরা মৃত্যু ঘোষণা করছি, সে কিভাবে বেঁচে থাকতে পারে? আমি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছি। বাবা হো হো করে হাসতে হাসতে বলল, এই পৃথিবীতে ভূত পেত বলতে কিছুই নেই। তোর ধারণাই ঠিক ছিল। তবে তরে ভয় দেখানোর জন্য আমরা এসব নাটক করছি। তোর রুম অন্ধকার করা, তোর গলায় ধরি লাগিয়ে ঝলানো সব তোর মা আর তরে ভয় দেখানোর জন্য এসব করছি। তুই মনে করছস কি আমাদের হাত থেকে বেঁচে যাবি? পারবি না রে। কান্না করতে করতে বললাম, বাবা আমার অপরাধ কি? কেন আমার সাথে এমন করেছো? আমি তো তোমার নিজের ছেলে। বাবা এক কোণায় সোফায় বসে বলল, তোর মাকে জিজ্ঞেস কর, তুই কি আমার ছেলে নাকি অন্য কারো ছেলে? পায়ের ব্যথায় এই দিকে চোখ দিয়ে পানি পড়ছে। তাও আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু বাবা এসব কি বলছে? এবার আম্মু রাগী কণ্ঠে বলে উঠল, ছি ছি, নিজের ছেলেকে অস্বীকার করতে লজ্জা করে না তোমার? আবার আমাকে দোষ দিচ্ছি। এমন স্বামী থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এবার চাচা আম্মু সামনে গিয়ে কি একটা ভিডিও দেখিয়ে বলল, মনে পড়ে ভাবি এই ভিডিওর কথা, যার কারণে আমরা ভাই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে পারলে আমার ভাইকে ধোঁকা দিতে? ছি ছি। এবার বাবা কণ্ঠস্বর নিচু করে বলল, তুই আমার সন্তান না। তুই তোর মায়ের অবৈধ সন্তান।
তবে মিম আমার মেয়ে ঠিকই, তুই না। আমার খুব রাগ তোর উপর। তরে এমন মৃত্যুর যন্ত্রণা দেওয়ার জন্য আমি প্রতিদিন কোন না কোন নাটক সাজাই, যেগুলো ভূতপ্রেত বলে চালিয়ে দেই। তর চাচির পেটে বাচ্চা, সব আমার আর তর চাচার সাজানো নাটক ছিল। ডাক্তারকে টাকা দিলেই তো সবকিছু মিথ্যা প্রমাণ করে দেয়। এতদিন তরে মারি নাই কারণ তর উপর আমার আলাদা একটা মায়া ছিল। কিন্তু যে কি না আমার সন্তান না, তার জন্য কিসের মায়া অনেক হয়ে ব্যাস। এখন এই খেলা খতম করতে হবে। তরে আমি মারব না। তর জন্য একটা স্পেশাল মানুষ আছে। কিরে মা, কই তুমি? আর লুকিয়ে থাকতে হবে না, বের হয়ে আসো। দরজার আড়াল থেকে নিঝুম বের হয়ে আসল। আমি নিঝুমকে দেখে আর সহ্য করতে পারলাম না। জোরে জোরে কান্না করতে করতে বললাম, শেষ পর্যন্ত তুমিও আমার সাথে এমন করলে। নিঝুম বোকা হাসি দিয়ে বলল, যার কোন বাবা নাই, সে তার মায়ের অবৈধ সন্তান। আমি তার সাথে কিভাবে প্রেম করি? আমি তো এতদিন তর সাথে নাটক করছি আঙ্কেলের কথা মতো। উনি যেভাবে বলছে আমি তাই করছি। আমার মারা যাওয়া, রাস্তায় তরে আটকিয়ে ভয় দেখানো সব তর বাবার প্লেন ছিল। তবে খুব মায়া হচ্ছে রে তর জন্য। কাউকে না জানিয়ে তোকে মারতে হবে। মায়া তো একটু লাগবেই। আমি এবার আম্মুর দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে কান্না করছে। আনমনে বলে উঠলাম, জান আম্মু, আমি কার সন্তান আর কে আমার বাবা সেটা আমার জানার দরকার নেই। তবে তোমাকে তো খুব ভালবাসতাম। জান আম্মু, একটা পুরুষ কখন খারাপ হয়ে তাই যখন দেখে তর আপন মানুষ তার সাথে ধোঁকা দিয়েছে। এমনটা তুমি উনার সাথে না করলেই পারতে। আজকে আমি বেঁচে থাকলে বাবার পরিচয় পাব না। সবাই বলবে চৌধুরী বাড়ির সন্তান, তাও আবার অবৈধ। এসব শুনলে তোমার না চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে না। আজকে খুব হাসি পাচ্ছে জান মা, আমার এই জীবনের কোন দাম নেই। শেষ মুহূর্তের এসে দাঁড়িয়েছি। তবে তুমি সুখে থাক মা, এটাই দোয়া করি। রনি কান্না করে বলল, আঙ্কেল ওকে মাফ করে দেন। আমি কথা দিচ্ছি ও কাউকে কিছু বলবে না। ওকে আমি আমার বাসায় নিয়ে যাব। প্লিজ ওকে মারবেন না। বাবা রনিকে ধমক দিয়ে বলল, ওর সাথে কি তুমিও মরতে চাও নাকি? যদি বাঁচার ইচ্ছে থাকে চুপচাপ এখানে বসে থাক, নইলে। হঠাৎ দেখি মিম আপু উপর থেকে বের হয়ে নিচে নামছে। হাতে লম্বা একটা পিস্তল। পিস্তলটা বাবার হাতে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ডাক দিলাম, আপু। কিন্তু আমার কথা শুনল না। আবার ডাক দিলাম, মিম আপু। এবার মিম আপু হেঁটে আমার কাছে এসে বলল, মাফ করে দিস ভাই আমার। আমার এখানে কিছু করার নেই। থাক আপু, মিথ্যা কথা বলতে হবে না। আমি জানি তুইও এসবের সাথে জড়িত। তবে আমাকে সেই দিন নিঝুমের বিষয়ে মিথ্যা না বললেই পারতি। এত নাটক করার কোন দরকার ছিল না রে বোন। যদি বলতি আমি তোদের ছেড়ে অনেক দূরে চলে যেতাম। তবে আর যাই বলি না কেন, তরে আমি অনেক ভালোবাসি। সুখে থাকিস। বাবা নিঝুমের হাসে পিস্তল দিয়ে বলল, এখন তোমার পালা, জানতো ও একটা অবৈধ সন্তান। ও বেঁচে থাকলে চৌধুরী পরিবারের মান ইজ্জত থাকবে না। নিঝুম পিস্তল হাতে আমার দিকে এগিয়ে এল। আম্মু পাশ থেকে কান্না ভেজা কণ্ঠে বলল, আজকে সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্য আজকে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বুঝি। নিঝুম কিছুক্ষণ পিস্তল হাতে আমার দিকে তাকিয়ে থাকব। আমি বাবাকে বললাম, বাবা আমি জানি তুমি আমার বাবা। তবে হয়তো তুমি জন্মদাতা পিতা নয় আমার। তবে আমার একটাই রিকোয়েস্ট, আমার আম্মুকে তুমি মের না। অনেক ভালোবাসি উনাকে আমি। তবে এই পরিবারের উপর এই কয়েকদিনে আমার খুব মায়া লেগে গেছে। বিশেষ করে নিঝুমের উপর, এই মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসি। তবে আমি যে বেঈমান, ভালোবাসা আমার কপালে নাই। নিঝুম এবার পিস্তল মাটিতে ফেলে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি পারবো না তোমাকে নিজ হাতে মারতে। আমাকে মাফ কর। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। আঙ্কেল প্লিজ ওকে মাফ করে দেন। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। এবার মিম আপু বাবার পায়ে ধরে বলল, বাবা ওকে প্লিজ তুমি ছেড়ে দাও। যদিও আমার ভাই ছিল না, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি।
প্লিজ বাবা, আমার কথাটা একটু শুন। বাবা সোফা থেকে উঠে বলল, নিঝুম, আমি হয়তো তোমার কথায় ছেড়ে দিব, কিন্তু তুমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাবে, এটা মাথায় রাখো। আমার সামনে যেন ও না পড়ে। আমি নিঝুমকে ছাড়িয়ে বললাম, আমি বেঁচে থেকে কি করব নিঝুম, যার বাবার কোন পরিচয় নেই? আচ্ছা নিঝুম, তুমি অন্তত আমার সাথে বেইমানি না করলে পারতে। নিঝুম আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও। এছাড়া আমার অন্য কোন পথ খোলা ছিল না। চারদিকে আমার সব পথ বন্ধ হয়ে গেছে। কখনো ভাবি নাই আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবে। আমাকে মার জন্য বাবা প্রতিদিন আমাকে ভয় দেখাতো। আজকে বুঝতে পারলাম কিছু কিছু বাবা মায়ের জন্য তার নিজের ছেলেদের জীবন নষ্ট হয়ে যায়। আজকে হয়তো বাবা আমাকে ছেড়ে দিবে, কিন্তু যদি আমার বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে বাবার মানিজ্য তার থাকবে না। নিঝুমকে দূরে ঠেলে রনির পকেট থেকে পিস্তল নিয়ে আমার মাথায় ধরে বললাম, বাঁচার মতো কোন রাস্তা আমার নাই নিঝুম? যেখানে আমার নিজের মা আমার সাথে বেইমানি করলো, সেখানে আমার আপন বলতে কেউ নেই। মাফ করে দিয়ায়। ঠাস করে একটা গুলি আমার মাথার ভিতর দিয়ে এদিক থেকে সেদিকে গিয়ে বের হয়ে গেল। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে আমার। ভালোবাসার উপর আমার বিশ্বাস ছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত মায়ের ভালোবাসা বেইমানি করলো আমার সাথে। নিঝুম জোরে একটা চিৎকার দিল লাদেন। আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই এমন করলি কেন? বাবা আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে আমার কাছে এসে আমাকে কোলে তুলে দৌড়ে বাহিরে যেতে যেতে বলল, না, আমার ছেলের কিছু হতে পারে না। বাবা, তুই আমাকে মাফ করে দে। গাড়ির ভিতরে দেখছি বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। হয়তো এতদিনের মায়া ভুলতে পারছে না। বাবার মুখের উপর হাত দিয়ে বললাম, জন্মের পর থেকেই আমি তোমাকে পিতা হিসেবে দেখছি। আমি জানি না আমার আসল পিতাকে, কিন্তু আমি তো তোমাকেই বাবা হিসাবে পেয়েছি। একটা সন্তান তার বাবার মায়ের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে জান বাবা। আর তুমি মনে করছো আমি তোমার জন্য এটুকু করতে পারবো না বাবা? তবে আমার আম্মুকে তুমি কোন শাস্তি দিয়ে না? হয়তো উনি ভুলে করে ফেলছে, আমার উপর তাকিয়ে মাফ করে দিল। তবে বাবা, মৃত্যুর আগে তোমার জন্য আমি কিছু করতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে জান বাবা আমার। তুমি তো চাইতে আমি যেন খুব তাড়াতাড়ি মারা যাই, এজন্য অনেকভাবে নাটক করে আমাকে শাস্তি দিতে। বাবা, আমাকে আর তা করা লাগবে না। আমি নিজেই নিজের মৃত্যুর জন্য দায়ী। খুব ভালোবাসি বাবা, তোমাকে অনেক ভালোবাসি। বাবা এবার নিজের মাথা গাড়িতে ঠেকাতে ঠেকাতে বলল, কি করলাম আমি? নিজের ছেলেকে নিজেই মেরে ফেললাম। গাড়ি খুব গতিতে চলছে। এইদিকে আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। পকেট থেকে ফোনটা বের করে অ্যাকাউন্টে ঢুকে আপুর হাতে ফোনটা দিয়ে বললাম, এখানে অনেক টাকা আছে। জানি আমি তর কোন ভাই না, তারপরেও তরে আমি বোন হিসাবে দিয়ে গেলাম। অনেক অনেক ভালোবাসি বোন তরে আমি। তবে এটা ভেবে খুব কষ্ট পাই, আমার বোন আমার সাথেই বেইমানি করলো শেষমেশ। এক মা আমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আরেক মা এটা করতে পারে না। তরে আমি নিজের বড় বোন না মায়ের মতোই মানতাম। খুব কষ্ট হচ্ছে রে বোন আমার। নিঝুমকে ভালো কোন ছেলের হাতে তুলে দিস। আর বাবাকে বলিস আমার মতো খারাপ একটা ছেলেকে লালন পালন করে এত বড় করার জন্য মাফ করে দিত। পারলাম না বোন আমি বেঁচে থাকতে। চোখে গুলো যেন আমার আপনা আপনি অন্ধকার হয়ে যাচ্ছে। পৃথিবীর আলো দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু নিজের আপন মানুষের বেইমানির কারণে আজকে নিজের জীবন বিলিয়ে দিতে হচ্ছে। নিঝুম আমাকে জড়িয়ে ধরে বলছে আমি যেন চোখ খোলা রাখি। ও আর আমার সাথে বেইমানি করবে না। নিঃশ্বাস আর যেন চলেছে না। শেষবারের মতো বাবাকে জড়িয়ে ধরে বলতে খুব ইচ্ছে করছে, ভালোবাসি বাবা তোমাকে অনেক। আমি তোমার অবৈধ সন্তান ঠিকই, তবে তোমাকে অনেক ভালবাসতাম। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস আর নিতে পারছি না। হয়তো আমি মারা যাব এখন। বেঁচে থাকতে সবার ভালোবাসা পেয়েছি ঠিকই, তবে আপন মানুষগুলো পিছনে ছুরি ঢুকিয়ে দিল।
একটা গাড়ি খুব স্পিডে হাসপাতালের সামনে গিয়ে থামল। কামাল চৌধুরী তার ছেলেকে কাঁধে তুলে দৌড়ে হাসপাতালের ভিতরে চলে গেল। কিছু নার্স এসে তাড়াতাড়ি তার ছেলেকে ভিতরে নিয়ে গেল। ডাক্তার প্রায় অনেকক্ষণ চেষ্টা করল। কিছুক্ষণ পর সব ডাক্তার এসে সাথে বের হয়ে বলল, সরি কালাম চৌধুরী, আমরা অনেক চেষ্টা করছি, আর একটু আগে এলেই আমরা তাকে বাঁচাতে পারতাম। কামাল চৌধুরী ডাক্তারের কথা শুনে মাটিতে বসে কান্না করতে লাগল। কি করলো আজকে সে বুঝতে পারছে। লাশ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মিম চৌধুরী এই পর্যন্ত 2 বার অজ্ঞান হয়েছে। বাড়িতে এসে দেখে রনি এক কোনায় বসে বসে জোরে জোরে কান্না করছে। হঠাৎ রিনা বেগম বের হয়ে বলল, আপা গলায় দড়ি দিয়েছে তার ছেলের সাথে। কামাল চৌধুরী অসহায় হয়ে পড়লেন। আজকে তার নিজের দোষের কারণে তার সামনে 2টা লাশ পড়ে আছে। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশের সবাই খবর শুনে ছুটে আসল। মাঝে মাঝে এমন দেখা যায় বাবা মায়ের জন্য অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। বেঁচে থাকার জন্য পরিবারের ভালোবাসা অনেক বেশি দরকার। গল্পটা এখানেই শেষ করলাম। সমাপ্ত।